ইতিহাসে শেখ হাসিনার সরকার পতনের এক দফা দাবি। আন্দোলনের 2 বছরও মর্যাদা পায়নি জামালপুরের যোদ্ধারা। ঢাকার যানজট নিরসনে চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর। বৃত্তাকার অংশে শিগগিরই নামবে ওয়াটার বাস, জানালেন নৌমন্ত্রী। অব্যাহত ভাঙনে বিলীন হওয়ার পথে বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। হারাতে বসেছে পর্যটন সম্ভাবনা। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি। এবং যুদ্ধ নয়, তেহরানের সঙ্গে সমঝোতা চাইছে যুক্তরাষ্ট্র। আজ নতুন দফায় আলোচনার ইঙ্গিত ট্রাম্পের। হরমুজ নিয়ে ইরান ওমান বৈঠক চূড়ান্ত। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। তেসরা আগস্ট 2024 অভ্যুত্থানের এই দিনই শেখ হাসিনার সরকার পতনের এক দফা দাবি আসে। কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঐতিহাসিক ঘোষণাটি দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 3রা আগস্ট ছাত্র জনতার উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে শহীদ মিনার। ডাক দেওয়া হয় অসহযোগ আন্দোলনের। ফিরে দেখা 24-এর সেই দিনের ঘটনা প্রবাহ নিয়ে বিজন কুমারের প্রতিবেদন। ভয়কে জয় করা এবং দাসত্বকে দাফন দেওয়ার অপর নাম জুলাই গণঅভ্যুত্থান, যে আন্দোলন দেশের ইতিহাসে দুর্নিবিত সাহসের অনবদ্য রূপরেখা। জুলাইয়ের ঘটনা প্রবাহ মানুষকে দেখিয়েছে অন্যায়কে না বলে অধিকার আদায়ের পথ। 3রা আগস্ট 2024 গণঅভ্যুত্থানের ক্যালেন্ডারের দিনটি পরিচিত 34 জুলাই হিসেবে। টানা আন্দোলনের নতুন বাঁকে এদিন আরও স্পষ্ট হয়ে ওঠে জনতার আকাঙ্ক্ষা। সেদিন সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে বলেন, গণভবনের দরজা খোলা। কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলনে বলেন, এই বিক্ষোভ শুধু ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। গণভবন থেকে আসা আলোচনার আহ্বানে সাড়া দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রক্তের উপর দাঁড়িয়ে সংলাপের কোনো সুযোগ নেই। 3রা আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএফইউজে ডিইউজের উদ্যোগে ছাত্র জনতার পক্ষে মানববন্ধন করে। এক পর্যায়ে পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন সাংবাদিক এবং আইনজীবী সহ চিকিৎসক আহত হন। এরই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে বিকেলে। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম ঘোষণা করেন এক দফা, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ। স্বৈরাচার মুক্ত রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কথাও বলেন তিনি। একই সঙ্গে আন্দোলনকালে হত্যা ও অপহরণের বিচারের দাবি তুলে অসহযোগ আন্দোলনের ডাক দেন নাহিদ ইসলাম। এছাড়া একই সংগঠনের প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া অসহযোগ আন্দোলন সফল করতে 15 দফা ঘোষণা করেন। সমাবেশ শেষ হলে সেদিন সন্ধ্যায় বিক্ষোভকারীরা টিএসসি এলাকায় জড়ো হয়ে রাজু ভাস্কর্যের চোখ লাল কাপড় দিয়ে বেঁধে দেয়। পরে শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের 2 বছর পরেও জামালপুরের শহীদ ও আহত পরিবারের কান্না থামেনি। স্বজন হারানোর বেদনা এবং পঙ্গুত্ব বরণকারীদের কষ্ট স্থানীয় জনমনে গভীর ক্ষত তৈরি করেছে। উত্তাল রাজপথ, অগ্নিগর্ভ স্লোগান, পুলিশের ধাওয়া আর পরিবর্তনের স্বপ্নে
বুক ভরা তরুণদের পদচারণা সবকিছুই এখন ইতিহাসের অংশ, যার প্রতিটি পাতার আড়ালে লুকিয়ে আছে অশ্রু আর অপূর্ণতা। মাহমুদুল হাসান রিয়াদের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। জুলাই অভ্যুত্থানের সেই দিনগুলোতে জামালপুরের সরাসরি কেউ শহীদ না হলেও দেশের বিভিন্ন স্থানে জীবন দিয়েছে জেলার 17 জন। আন্দোলনকালে জামালপুরে প্রতিরোধ গড়তে গিয়ে আহত হয়েছেন 38 জন, আর ঢাকা সহ বিভিন্ন স্থানে এই সংখ্যা পৌঁছে যায় 81-তে। এদের মধ্যে কেউ ছিলেন শিক্ষার্থী, কেউ শ্রমিক, কেউ বা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বৈষম্যহীন ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলেন তারা। পুলিশের গুলিতে নিহত শহীদ জাহিদুল হাসানের মা অশ্রু ভেজা চোখে চেয়ে থাকেন নারীচেরা সন্তানের কবরের দিকে। অপেক্ষা করেন হয়তো হঠাৎ ছেলে মা বলে ডেকে উঠবে। সহায়তা সমবেদনা মিলেছে, কিন্তু ন্যায় বিচারের নিশ্চয়তা এখনো অধরা। ভালো নাই, আমি তো জাহিদ মারা যাওয়ার পরের থেকে আমি অসুস্থ। আমি কি আমার সন্তানকে ভুলতে পারবো? কোনোদিনও না। এই টাকা পয়সা আমার পৃথিবী ধরে দিলেও আমি ভুলতে পারবো না কোনোদিনও। বিচারটা শুধু দেখতে পারবো না মনে হয়। আমার ভাইয়ের সাথে কাটানো মুহূর্তগুলো আমার সবসময় মনে পড়ে। আমার একমাত্র ভাইকে হারায় আমি বা আমার পরিবারের কেউ ভালো নেই। অন্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার নীতিকেই জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন আন্দোলনের সামনের সারিতে থাকা তরুণরা, কারণ মানুষ এখন ভয়কে জয় করতে শিখে গেছে। আমরা মূলত একটি বৈষম্যহীন, একটি সুন্দর সমাজ এবং সুন্দর একটি রাষ্ট্রের জন্য জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। যাদের রক্তের বিনিময়ে এই জুলাই অর্জিত হয়েছে, আমরা একটা স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশে নিজেদের বাকস্বাধীনতা ফিরে পেয়েছি। তাদের দৃশ্যমান কোনো বিচার এখন পর্যন্ত বাংলাদেশের বান্টিতে আমরা দেখতে পাই। যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের রূপরেখা তৈরি হয়েছে, সেই শহীদ পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা যুবদল। যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, এই পরিবারের পাশে বিগত দিনেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা বিএনপি পরিবার ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবে। অভিযোগ আছে ছবি, ভিডিও এবং অন্যান্য তথ্য প্রমাণ থাকার পরও জুলাইয়ের দমন পীড়নে জড়িত আওয়ামী লীগের অনেক নেতা এখনো গ্রেফতার হয়নি, আর পুলিশের দাবি পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন সংশ্লিষ্ট প্রায় 15টি মামলা রুজু হয়। প্রত্যেকটি মামলায় আমরা গুরুত্বের সাথে তদন্ত করছে জেলা পুলিশ। মামলার প্রধান আসামি অনেকেই গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। গণ অভ্যুত্থান কোনো সমাপ্তি নয়, বরং একটি দীর্ঘ যাত্রার শুরু। আর সেই যাত্রার প্রকৃত সাফল্য আসবে তখনই যখন শহীদ পরিবার পাবে ন্যায় বিচার, আহতরা পাবেন মর্যাদা এবং বাস্তবে রূপ নেবে স্বপ্নের বাংলাদেশ। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চারপাশের নৌপথকে সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে সচিবালয়ের সড়ক পরিবহন ও নৌমন্ত্রী এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকাকে ঘিরে থাকা 4টি নদীতে ওয়াটার বাস চালু করতে চায় সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার ঢাকাকে নিরাপদ ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলা। সেখানে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে যানজটকে। এই সংকট দূর করে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নগরকে ঘিরে থাকা নৌপথ সচলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও নৌমন্ত্রী এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী জানান, শহরের চারপাশের নৌপথ পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। এজন্য 4টি নদীতে ওয়াটার বাস চলাচল শুরু করা হবে। দূষণটা মুক্ত করার ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ এবং আমরা এই দূষণ মুক্ত করবার জন্য সরকারের পরিকল্পনা আছে। আর এই ঢাকার চারিপাশে নদীগুলি যাতে ওয়াটার বাস সহ নৌ চলাচলের জন্য যাত্রীরা উপভোগ্য করতে পারে, সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে বসা এবং তার জন্য করণীয়গুলি নির্ধারণ করা এবং সেই কাজগুলি 2 থেকে 3 মাসের মধ্যে চূড়ান্তভাবে আরেকবার বসে করণীয় নির্ধারণ এবং কিছু করণীয় ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, তার অগ্রগতি পর্যালোচনা হবে। বৃত্তাকার নৌপথকে জাতীয় পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি। 10 বছরে 57 কোটি টাকা বিআইডব্লিউটিসি লস করেছে। সেই লসের কারণও আমরা খুঁজে দেখছি, বাট এটা ফাংশন করেনি। আমি বলেছি যে ওয়াটার দূষণ একটা, যাত্রী স্বল্পতা একটা কারণ, আর হচ্ছে
এই রুটে পর্যাপ্ত সংখ্যক ওয়াটার বাস নামানো যায়নি। আর ঢাকা 2 সিটি কর্পোরেশনের প্রশাসকরা জানান, সড়কের মতো নৌপথকেও ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায়, যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল, যে বর্জ্য পদার্থগুলো আছে, সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায়, সেই বিষয় নিয়েই মূলত কথা হয়েছে। সকলের সমন্বয়ে এই বিষয়গুলোকে একটা নদীপথে নতুন করে এখানে বোর্ডের মাধ্যমে চলাচলের জন্য জনগণকে একটা উন্মুক্ত করে দেওয়া। ওয়াসার আজকে সোয়ারের যে সিস্টেম আছে, এগুলোকে কিভাবে কোথায় কোথায় এগুলোকে ঠিক করতে হবে সেগুলো আইডেন্টিফাই হয়েছে। সেগুলো পরবর্তী মিটিংয়ে আমরা যত দ্রুত সম্ভব সেগুলোকে কার্যকর করার জন্য চেষ্টা করব। বন্ধ হয়ে যাওয়া গাবতলী সদরঘাট নৌ রুটে আওয়ামী লীগ সরকার 57 কোটি টাকা লোকসান করেছে বলে জানায় 2 সিটি কর্পোরেশন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতাসীন বিএনপির কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিফলন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রোববার জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থান বিষয়ক এক আলোচনায় তিনি বলেন, দেশে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমনের যে কোনো চেষ্টা প্রতিহতের ঘোষণা দেন অনুষ্ঠানের আলোচকরা। আরও জানাচ্ছেন ওশা ফেরদৌস। জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থান বিষয়ক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। এতে বক্তারা বলেন, বিএনপি জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের সাথে যে ওয়াদা করেছে সংস্কার করবেন, এই সংস্কারগুলি করেন, কারণ আপনি মনে করেন না আপনি সর্বশেষ প্রধানমন্ত্রী। একটাই দাবি আমাদের, নতুন আপাতত কোনো দাবি নাই, গণভোটের রায় বাস্তবায়ন চাই, আমরা রাষ্ট্রের কাঠামোর মেরামত চাই। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ আমলে বিএনপি, জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলগুলো নিপীড়নের শিকার হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে সরকারি দল একই পথে হাঁটছে। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কোন জিনিসটা আপনারা বাদ দিয়েছেন, কোন জিনিসের পরিবর্তন করেছেন? ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। নিজেদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন না দেখলে জনগণ সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে বলেও মত দেন তিনি। যদি কোনো সরকার জনগণের অভিপ্রায়কে সম্মান করে চলে, তাহলে সেই সরকার মানুষের মনোজগতে শক্ত আসন বা ভিত্তি গড়ে তোলে। আর মানুষের অভিপ্রায়কে যারা অপমান ও গ্রাহ্য করে, জনগণ তাদের অন্তর থেকে তাদেরকে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে। বর্তমান সরকারকে গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বানও জানান ডাক্তার শফিক। জুলাইকে সব কিছুর বিনিময়ে বাঁচিয়ে রাখবো, কারণ জুলাই এসেছে মূলত বৈষম্যকে মুগুরের আঘাত দেওয়ার জন্য। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এখন যারা বৈষম্য সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলে সরকার দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রবিবার বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে এক মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আহমেদের জামিন বাতিলের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দ্রুতই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশন এখানে তার লিভ না করার শর্তে বেল দিয়েছে। কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি, এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। আমরা আশা করছি এগুলো আমরা বেল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুততম সময়ে তাকে ফেরত নিতে পারবো। সমুদ্রের ক্রমাগত ভাঙনে বিলীন হওয়ার পথে বরগুনার তালতলির অপার সম্ভাবনাময় শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। উত্তাল সাগরের তোরে ইতোমধ্যেই সাগরে তলিয়ে গেছে কয়েক হাজার ঝাউগাছ সহ সৈকতে নামার মূল পথ। সৌন্দর্য হারিয়ে পর্যটক শূন্য হয়ে পড়েছে দর্শনীয় স্থানটি। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে সৈকতটি বাঁচানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। বরগুনা থেকে গোলাম হায়দার স্বপনের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। পায়রা, বিষখালী ও বলেশ্বর এই 3 নদীর মোহনায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থান বরগুনার তালতলির শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের। প্রায় 4.5 কিলোমিটার বিস্তৃত এই সৈকত আর তার পাশের সবুজ বনভূমি বরাবরই টেনে আনে প্রকৃতি পিপাসুদের।
তবে প্রকৃতির সেই চোখ জুড়ানো দৃশ্য এখন বদলে গেছে করুণ চাহনিতে। সাগরের উত্তাল ঢেউয়ের ক্রমাগত আঘাতে ভেঙে ছোট হয়ে আসছে সৈকত। ইতোমধ্যে ভাঙনের গ্রাসে উপড়ে গেছে সৈকত সংলগ্ন সংরক্ষিত বনের প্রায় 60,000 ঝাউ গাছ। জায়গাগুলোকে একটু দেখভালের দায়িত্ব বাড়াক, পর্যটনমুখী জায়গা করে তুলুক। কিছু রেস্ট হাউসের ব্যবস্থা করা যায়, তাহলে লোকজন মনে হয় যে এখানে একটু ভালোই আসা যাওয়ার মধ্যে থাকবে। সবকিছুই সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে একটা সিকিউরিটি সিস্টেম করা উচিত এই জায়গাটায়। সরকারি হিসেবে গত 4 বছরে শুভ সন্ধ্যায় প্রায় 1.5 কিলোমিটার সি বিচ এবং প্রায় 2 লাখ গাছ সাগরে তলিয়ে গেছে। যদিও স্থানীয়দের দাবি, বাস্তবে বিলীন হওয়া গাছ ও ভূমির পরিমাণ দ্বিগুণ হবে। একের পর এক বন ও বেলাভূমি হারিয়ে পর্যটকরা এখন বিমুখ হচ্ছেন এই সৈকত থেকে। এলাকার মানুষের ব্যবসা সবকিছু সব শেষ হয়ে যাচ্ছে। যদি আমাদের এই বীজটা বাঁচিয়ে থাকে, তাহলে বাঁচিয়ে থাকলে আমাদের কর্মসংস্থানও থাকবে। একটাই দাবি থাকে সরকারের কাছে যে এই স্থানটা যেন কিছু নজর দেয়। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের এই ভাঙন গুরুত্বের সঙ্গে দেখছে স্থানীয় প্রশাসন। জেলা পর্যটন শিল্প রক্ষায় টেকসই ব্যবস্থা এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সৈকতের যে সৌন্দর্য সেটাকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করার জন্য বা পর্যটন কেন্দ্রগুলোকে প্রমোট করার জন্য জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরগুলো ছোট বড় কতিপয় প্রকল্প গ্রহণ করেছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ এই সৈকত টিকিয়ে রাখতে দ্রুত পদক্ষেপ না নিলে অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যাবে অপার সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রটি, এমনটাই মনে করছেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জাল সনদে দীর্ঘ 15 বছর ধরে শিক্ষকতা করার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ঘাটাইল মিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খালেদার বিরুদ্ধে। জাতীয় পরিচয়পত্র ও পারিবারিক তথ্যে গড়মিল থাকা সত্ত্বেও অভিযুক্তের দাবি তার সনদ জাল নয়। গোলাম মোস্তফার প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। টাঙ্গাইলের ঘাটাইলে মিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 15 বছর ধরে ভুয়া সনদে সহকারী শিক্ষিকা হিসেবে চাকরি করছেন খালেদা। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী খালেদার বাবার নাম মুজিবুর রহমান এবং মা উদয় বানু, অথচ তার ব্যবহৃত সনদে দেখা যায় তার নাম রেখা, বাবার নাম মোজাম্মেল এবং মা রাহেলা খাতুন। কে কথা বলবে? কে উনি? কি মানে কি রহমত স্যার কি আপনাদের কি হয়? উনি কি হয়? পরিবারের তথ্য মতে তিনি কখনো মাদ্রাসায় লেখাপড়া করেননি, অথচ সিরাজগঞ্জে চৌহালির একটি ফাজিল মাদ্রাসা থেকে 2007 সালে পাশ করা অন্য একজনের দাখিল সনদ ব্যবহার করে চাকরি করছেন তিনি। আমার মুজিবুর রহমান। আপনার স্ত্রীর নাম কি? আমার উদয় বানু। নতুন কলেজ থেকে পাস করছে, আবার মাস্টার পিটিআই করে দিল। মাদ্রাসায় পড়ে নাই? না না, তুই তার নামেই পরিচিত। আসলেও মূলত তার কোনটা সঠিক এটা আমরা কেউ জানি না। সার্টিফিকেটের মধ্যে ছোট মোজামেল লেখা, মায়ের নাম বলল রাহেলা খাতুন, ওনার নাম বলল রেখা সার্টিফিকেটের মধ্যে। তো ডাক্তার আরোপ করে তো খালেদা নামে ডাকি। এমন অপকর্মে পুরো এলাকা জুড়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। সংবাদ সংগ্রহকালে ঘাটাইল উপজেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান টেলিফোনে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান সহ বিদ্যালয়ে দ্রুত তালা ঝুলিয়ে শিক্ষকদের সরে যেতে বলেন। একজন সরকারি কর্মচারী গভর্নমেন্টের অনুমতি ছাড়া ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া কোনো সাংবাদিক শেষ করবে না। রেখা ম্যাডাম কে? রেখা নামে কাউকে চিনা? জাল সনদ এটা কোনোভাবে আমরা কাম্য না, আমরা বৈধতা চাই। ভুয়া চাকরি করাটা ওনার ঠিক হয় না। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস দিয়েছে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা। সরকারি বিধি মোতাবেক জাল সনদে তার চাকরি করা কোনো ইচ্ছা নেই। অভিযোগের ভিত্তিতে আমি তদন্ত করে দেখবো, যদি তার সনদপত্র জাল হয়ে থাকে অবশ্যই আমি বিধিগত ব্যবস্থা। শিক্ষার মান বজায় রাখতে এমন জালিয়াতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি সচেতন মহলের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সঙ্গে যুদ্ধ নয় আলোচনার পথে এগোতে চান বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আর মানুষ হত্যা করতে চায় না। আজ থেকে ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরুর ইঙ্গিত দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি থাকলেও সম্ভাব্য সমঝোতার কথা বিবেচনা করে তা স্থগিত রাখা হয়েছে। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তাকে হামলা থেকে বিরতি থাকার অনুরোধ জানিয়েছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গুরুত্বপূর্ণ জলপথটি কখনোই যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরবে না বলে জানিয়েছে তেহরান। অতিবৃষ্টির প্রভাবে ফরিদপুরে মরিচ আবাদে ব্যাপক ক্ষতি হয়েছে। গাছের গোড়ায় পানি জমার কারণে মাঠ জুড়ে অধিকাংশ গাছ মারা গেছে। অসময়ে ফসল নষ্ট হওয়ায় লোকসানে পড়েছে মরিচ চাষিরা। ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। আশিস পদ্মার বিমানের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় সবচেয়ে বেশি গ্রীষ্মকালীন মরিচ আবাদ হয়ে থাকে। টানা বৃষ্টির ফলে পানি জমে মাঠের প্রায় 3/4 মরিচ গাছ শুকিয়ে নষ্ট হয়ে গেছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার রায়পুর, জাহাপুর ও মেঘচামি ইউনিয়নের মরিচ চাষিরা। আগামী 2 মাস মরিচ বিক্রির আশা ছিল কৃষকদের, কিন্তু অধিকাংশ চাষিরা তাদের খরচের অর্ধেক টাকাও ঘরে তুলতে পারেনি। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে সহযোগিতার দাবি তাদের। গত 2 সপ্তাহ বৃষ্টি হলে বৃষ্টিতে জমিতে পানি উঠে গেছিল। উঠে যাওয়ার পরে গাছ ভালোই ছিল, পানি নামে যাওয়ার পরে খরাতে সব গাছ শুকাইয়ে নষ্ট হয়ে গেছে। কিছু কিছু গাছ আছে অনেক কৃষকই মার খেয়েছে, তাদের পরিস্থিতি খুবই খারাপ। আমরা প্রচুর মরিচ দিতাম বস্তায় বস্তায়, মন কেমন এখন কেজি কেজি নিবার পারতেছি না। এলাকার দাবি এখন আমরা কিভাবে বাঁচবো না, আপনার কাছে সহায়তা চাই। চাষিদের ক্ষতি পুষিয়ে দিতে কিছু প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষকের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমরা যেটা করেছি, আমাদের যে সবজি প্রণোদনা ছিল সেখান থেকে একটা অংশ আমরা ক্ষতিগ্রস্ত মরিচ চাষিদের দিয়েছি এবং সবাইকে যেহেতু আমরা এটা দিতে পারিনি, ভবিষ্যতে আমাদের যে প্রণোদনা কর্মসূচি রয়েছে সেখান থেকে যে প্রণোদনাগুলো আসবে সেখানে আমরা এই ক্ষতিগ্রস্ত চাষিদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। জেলায় 3112 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন মরিচের আবাদ হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের নাচল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। রিকশাচিত্র শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। আমার গাছ বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় 10 দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাউসার আজিজ। গাজীপুরের কালিয়াকৈরে বকনা গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। ফেনীর ছাগলনাইয়ায় সাজাপ্রাপ্ত আসামিকে নির্দোষ দাবি করে রায় পুনর্বিবেচনা ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নওগাঁর রানীনগর রেল স্টেশন এলাকায় রেলওয়ের লিজকৃত দোকানঘরের খাজনা কমানোর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দে স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আবদুল্লাহ আল কায়েস। জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। হাতিয়ার ঢালচালের ডাকাত বাহিনীর প্রধানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। টাঙ্গাইলে নানা অনিয়মের অভিযোগে 4 ক্লিনিককে 1,50,000 টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ টাঙ্গাইল অফিস। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর আফ্রিকার দেশ সুদানে একটি ঐতিহ্যবাহী আদালতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিরোধ নিষ্পত্তির শুনানি চলাকালে দেশটির পশ্চিমাঞ্চলেও দারফুরে সেনাবাহিনীর চালানো এ হামলায় কমপক্ষে 35 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স। হামলার সময় আদালতে স্থানীয় বাসিন্দারা বিচার কার্যে অংশ নিতে জড়ো হয়েছিলেন। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, সুদানে 3 বছর ধরে চলা গৃহযুদ্ধে উভয় পক্ষের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা
ঘটনা নথিভুক্ত করে আসছে ইমার্জেন্সি লয়ার্স। আর এই সংগঠনটি জানায় ঐতিহ্যবাহী আদালতের ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন 2 ম্যাচ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। বাঁ পায়ের হাঁটুতে পুরনো চোটের কারণে বিসিসিআই মেডিকেল টিম তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে। বেঙ্গালুরুতে ফিটনেস টেস্ট দিলেও মাঠে নামার মতো পূর্ণ ফিটনেস পাননি তিনি। বুমরাহর এই অনুপস্থিতি ভারতের বোলিং আক্রমণের জন্য বড় ধাক্কা। তার কোনো বিকল্প এখনও ঘোষণা করা হয়নি। এছাড়া চোটের কারণে হর্ষিত রানা ও নীতিশ রেড্ডিও দল থেকে বাদ পড়েছেন। আগামী 15 আগস্ট গলে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই গুরুত্বপূর্ণ সিরিজ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, হামের রোগীর ঝুঁকি আরও বাড়াচ্ছে এডিনোভাইরাস। 21 দিনের শিশু হামে আক্রান্ত, 15 বছরের মা জীবনে টিকা নেয়নি। শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল, বিশেষ সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, ঘাটতি গেছে বাড়তি লোডশেডিং, দুবাইয়ে জামিনে মুক্ত বেনজির। তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, বললেন প্রধানমন্ত্রী। সমকাল শিরোনাম করেছে, ঋণ জালিয়াত চক্রের কবলে কয়েক হাজার শ্রমজীবী। তীব্র লোডশেডিং, কিছু স্থানে বিদ্যুৎ মিলছে 5 ঘন্টা। মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনার প্রস্তাব। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, সচল করতে হবে ঢাকার চারপাশের নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশ। অস্তিত্ব সংকটে বুড়িগঙ্গা। সার্জিও গোরের সফর, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব দৃশ্যমান। মার্কিন বিনিয়োগ আকর্ষণে ইউএস ইনভেস্টর সামিট। যুগান্তর শিরোনাম করেছে, সার্জিও গোরের সফরে কৌশলগত নতুন চাপ। জড়িত পুলিশ কমিশনার, এসপিরা কে কোথায়, বহাল 35% কর্মকর্তা। আমার দেশ শিরোনাম করেছে, ফ্যাসিবাদ দোসরদের বিরুদ্ধে অ্যাকশন। দুবাইয়ের কারাগার থেকে বেনজিরের মুক্তির খবর। চোখ হারানো জুলাই যোদ্ধা, 537 জনের দৃষ্টি কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জুলাই অভ্যুত্থানের এই দিনই আসে শেখ হাসিনা সরকার পতনের 1 দফা দাবি। আন্দোলনের 2 বছরও মর্যাদা পায়নি জামালপুরের যোদ্ধারা। ঢাকার যানজট নিরসনের চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর। বৃত্তাকার অংশে শিগগিরই নামবে ওয়াটার বাস, জানালেন নৌমন্ত্রী। অব্যাহত ভাঙনে বিলীন হওয়ার পথে বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, হারাতে বসেছে পর্যটন সম্ভাবনা। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি। এবং যুদ্ধ নয়, তেহরানের সঙ্গে সমঝোতা চাইছে যুক্তরাষ্ট্র। আজ নতুন দফা আলোচনার ইঙ্গিত ট্রাম্পের। হরমুজ নিয়ে ইরান ওমান বৈঠক চূড়ান্ত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।